Quality control, study of those sources of variation which are the responsibility of the laboratory and of the procedures used to recognize and minimize them, including all the sources which arise within the laboratory between receipt of the specimen and dispatch of the report, or system to reduce the variation in laboratory result and measures taken to recognize and minimize them. তাহলে কোয়ালিটি কন্ট্রোলটা কি হচ্ছে, আমরা এই যে ল্যাবে টেস্ট করি তাই না, এই ল্যাবে টেস্ট যে আমরা করব, একটা স্যাম্পল রিসিভ করলাম, তারপরে আমরা টেস্ট করে তারপরে আমরা তার রিপোর্ট দিলাম। হ্যাঁ, তাহলে এই যে সিস্টেমগুলোতে যেন আমার ল্যাবরেটরি রেজাল্টে কোনো ভ্যারিয়েশন না আসে সেজন্য আমরা কিছু স্টেপ নিই, এটা কি বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কয় ধরনের ক্লাস অফ কোয়ালিটি কন্ট্রোল, একটা হচ্ছে এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল, আরেকটা হলো ইন্টারনাল। এবার পড়ো, এক্সটার্নাল পড়ো। External quality control. Here, results of several laboratories which analyze the same specimens are utilized for quality control purpose. External quality control schemes are offered by manufacturers and scientific organizations. আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখানে আমি ধরো কয়েকটা ল্যাবরেটরিতে আমি টেস্ট করলাম, টেস্ট করে আমরা রেজাল্টটা কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, যে একই সেম রেজাল্ট আসছে কিনা, এটাকে বলা হচ্ছে আমাদের কি এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল। এবার আসে ইন্টারনাল, বলো। The procedures of utilizing the results of only one laboratory, it includes two phases. One, preventive phase or prospective phase. Two, corrective phase or retrospective phase. Prospective phase হচ্ছে before performing analytic procedure, everything falls under prospective phase. Check, reagent, standard solution, control material, machine calibration, documentation every morning. আর ম্যাম দেখা যাচ্ছে না এটা, রেকর্ড কোয়ালিটি অফ রিয়েজেন্ট স্ট্যান্ডার্ড সলিউশন। ওকে, তো অনেকগুলো কথা এখানে, তাই না? ওকে, আচ্ছা, এখানে বলতে চাচ্ছে যে এখানে তোমার আমরা কি করতে পারি, the procedure of utilizing the result of একটা ল্যাবরেটরিতেই। হ্যাঁ, সেখানে আমরা দুটো ফেজে করতে পারি, একটা হলো প্রিভেন্টিভ ফেজ, আরেকটা হলো কারেক্টিভ ফেজ। প্রসপেক্টিভ অথবা প্রিভেন্টিভ, এটা কি হচ্ছে, আমরা এই যে একটা রিয়াজেন্ট আনছি, প্রথমে আমরা চেক করব যে এই রিয়াজেন্টটা অমুক পেশেন্টের বলতেছে তার নাম ইয়েটি ওগুলোর সাথে মিল আছে কিনা, হ্যাঁ, ওগুলো আইডি নাম্বার ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তোমরা চেক করবে রিয়াজেন্ট কিভাবে, তোমার রিয়াজেন্টের যে স্যাম্পলটা কালেক্ট হবে আইডি নাম্বারটা ঠিক আছে কিনা, পেশেন্টের নাম, মোবাইল, হ্যাঁ, নাম্বার ঠিক আছে কিনা, সেগুলো। তারপর আমরা কি স্ট্যান্ডার্ড সলিউশন, আমরা তো একটা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রোল ম্যাটেরিয়াল। কন্ট্রোল ম্যাটেরিয়াল হলো কন্ট্রোল, আমরা কি করি, কন্ট্রোল দিয়ে আমরা প্রথমে মেশিনটা ঠিক আছে কিনা সেটা রান করাই। হ্যাঁ, তারপর হচ্ছে মেশিন ক্যালিব্রেশন। মেশিন ক্যালিব্রেশন বলতে কি বুঝি, মেশিনটাকে আমরা প্রথমে একটা কন্ট্রোল দিয়ে আমরা মেশিনটা রান করাই দেখি যে মেশিনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, কন্ট্রোল জিনিসটা কি, আমাদের একটা নোন কনসেন্ট্রেশন জানা থাকে। তোমরা দেখবে ল্যাবে যখন একটা টেস্ট, একটা স্যাম্পল, একটা মানে এরকম রিয়াজেন্ট, একটা রিয়াজেন্টের মতো একটা বোতল দেওয়া থাকবে, এটার নাম থাকবে কন্ট্রোল। কন্ট্রোল মানে কি, এখানে আমরা এটাকে দিয়ে আমরা মেশিনটা রান করায় দেখবো যে মেশিনটা ঠিক আছে কিনা, মানে আমরা এটার কনসেন্ট্রেশনটা জানি। এটা আগে থেকেই ওরা বলা আছে যে এখানে এত গ্রাম গ্লুকোজ আছে, মানে এত গ্রাম গ্লুকোজের কনসেন্ট্রেশনটা মনে করো 3.5। এখন আমরা ওই জিনিসটাই রান করায় দেখবো যে মেশিনে ওই রেজাল্ট আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে মেশিনটা ঠিক আছে, কারণ ওরা স্ট্যান্ডার্ডলি ওইটা মেজার করেই দিচ্ছে, ওটার সাথে আমরা কম্পেয়ার করছি। আর এই যে মেশিনটাকে আমি রান করাচ্ছি প্রতিদিন, এটাই হচ্ছে ক্যালিব্রেশন। ডকুমেন্টেশন হলো এভরি মর্নিং, যে প্রতিদিন আমি একটা ডকুমেন্টেশন রাখবো যে আজকে আমি এটা করাইছি। ওরা দেখবা কি একটা শিট মেনটেন করে, হ্যাঁ, যে প্রতিদিন ওরা যে মেশিনকে রান করায় মেশিনটা ঠিক আছে কিনা। কোনোদিন দেখা গেল কি একটু ডেভিয়েশন হয়, ধরো আমার কন্ট্রোলে লেখা আছে 3.4 কিন্তু আমার মেশিনে আসলে 3.6, এই 0.2টাকে আমরা একসেপ্ট করি, হ্যাঁ, এই এররটাকে। এরকম আবার পরের দিন রান করালাম, আবার পরের দিন একটু ভ্যারিয়েশন পেলাম, যদি এরকম কাছাকাছি ভ্যারিয়েশন হয় ধরে নিতে হবে মেশিন ঠিক আছে, কিন্তু ক্রস ভ্যারিয়েশন হলে তখন আমাদের ধরে নিতে হবে যে মেশিনে কোনো সমস্যা আছে। রেকর্ড কোয়ালিটি অফ রিয়েজেন্ট স্ট্যান্ডার্ড সলিউশন, প্রতিদিনই আমরা ওটা একটা রিয়েজেন্টকে এটা বলি।
তারপর হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্পেস, কন্ট্রোল অফ প্রিসিশন বাই কন্ট্রোল ম্যাটেরিয়াল, লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল। আচ্ছা, প্রিসিশন কি আমরা পরে পড়বো। কন্ট্রোল অফ অ্যাকুরেসি বাই স্ট্যান্ডার্ড, অ্যাকুরেসি, প্রিসিশন এগুলো আমরা পরে পড়বো। আচ্ছা, এরপর হচ্ছে ইন্ডিভিজুয়াল আর ক্লিনিক্যাল চার্ট। তারপর হচ্ছে কম্পারিজন অফ প্রিভিয়াস রিপোর্ট, আগের রিপোর্টের সাথে আমরা একটু কি করব, আগের রিপোর্টের সাথে আমরা ওটাকে একটু কম্পেয়ার করব। আচ্ছা, পারপাস অফ কোয়ালিটি কন্ট্রোল, এই যে আমরা কোয়ালিটি কন্ট্রোল পড়াচ্ছি, এটা কিসের জন্য? ইথিক্যাল এন্ড লিগ্যাল রেসপন্সিবিলিটি টু সাপ্লাই কারেক্ট অ্যানালাইসিস, মানে আমরা যে টেস্টটা করতেছি এটা কারেক্ট কিনা, হ্যাঁ, ইথিক্যালি লিগ্যাল কিনা। ফার্স্ট এন্ড রিলায়েবল সাপোর্ট ফর ক্লিনিশিয়ানস, ডায়াগনোসিস এন্ড থেরাপি, or better patient care, obligation to keep cost low. অ্যাজ এ হোল আমাদের কোয়ালিটি কন্ট্রোলের মেইন ইয়েটা হলো যে আমরা যে টেস্টটা করতেছি এই টেস্টটা অ্যাকুরেট, মানে সঠিক হচ্ছে কিনা। benefit or importance of quality control, immediate information whether the results of the current run are acceptable, তাহলে এই যে আমরা কারেন্ট যে স্যাম্পলটা রান দিলাম এটা অ্যাকসেপ্টেবল কিনা। আর্লি রিকগনিশন অফ রিয়াজেন্ট অর ইনস্ট্রুমেন্টাল ড্যামেজ, যদি আমার রেজাল্ট অ্যাকুরেট না আসে, মানে সঠিক না আসে, আমাকে ধরে নিতে হবে হয়তো বা রিয়াজেন্ট অথবা ইনস্ট্রুমেন্টে ড্যামেজ আছে। Poor methods can be identified and can be substituted by reliable method. Number of repeated tests can be reduced by saving time and energy. বারবার করা লাগবে না যদি আমার জানা থাকে যে আমার মেশিনটা ঠিক আছে। Quality of laboratory work improves step by step, এক একটা স্টেপ বাই স্টেপে। Reputation and acceptance of laboratory increase, laboratory in charge get objective information or quality of the staff performance. Technician improve their own performance and gain more self confidence. এগুলো হলো কিছু ইম্পর্টেন্স। আচ্ছা, তাহলে তোমরা বুঝছো আমরা কি পড়লাম? কোয়ালিটি কন্ট্রোল দুই ধরনের, একটা হলো এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। এক্সটার্নাল হলো বিভিন্ন ল্যাবে যে আমরা রেজাল্টটা পাবো তার সাথে কম্পেয়ার করব। আচ্ছা, এখন ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোলটা কি, এটা দুইটা পেজে। একটা হলো প্রথমে আমরা কিসে এটা, যেমন আমার রিয়াজেন্টটা ঠিক আছে কিনা, স্ট্যান্ডার্ড সলিউশন দেওয়া আছে যে সেটা ঠিক আছে কিনা, কন্ট্রোল ম্যাটারটা ঠিক আছে কিনা। কন্ট্রোলটা কিসের জন্য আমরা করি এটা মনে রেখো, কন্ট্রোলটা কি করি আমরা মেশিনটাকে ঠিক আছে কিনা সেটা দেখার জন্য, মেইনলি মেশিনটাকে ক্যালিব্রেট করার জন্য। এরপর রেট্রোস্পেক্টিভ সাইডে আমরা কিছু কন্ট্রোলে বললাম, কন্ট্রোলে আমরা দেখলাম যে অ্যাকুরেসি, প্রিসিশন আছে, পরে পড়বো, এবং আমরা দেখলাম যে কেন আমাদের পারপাসটা কি কোয়ালিটি কন্ট্রোল। Sensitivity, ability of an analytical method to detect smallest amount of analyte to be measured in sample. Specificity, ability of an analytical method by which a definite analyte can be measured without interfering from coexisting substance in the solution of sample is known as specificity. আচ্ছা, ওকে, তাহলে সেন্সিটিভিটি কি? অ্যাবিলিটি অফ অ্যান অ্যানালাইটিক মেথড টু ডিটেক্ট, একটা ছোট্ট স্মলেস্ট অ্যামাউন্ট অফ অ্যানালাইট যদি থাকে সেটাকে মেজার করতে পারে। আর স্পেসিফিসিটি কি? অ্যাবিলিটি অফ অ্যান অ্যানালাইটিক মেথড বাই হুইচ এ ডেফিনিট অ্যালাইট ক্যান বি measured without interfering from coexisting substance in the solution of sample is known as specificity. তাহলে হচ্ছে কি, একটা ডেফিনিট তোমার অ্যানালাইটকে তারা মেজার করবে উইদাউট ইন্টারফেয়ারিং ফ্রম কোএক্সিস্টিং সাবস্টেন্স ইন দ্য সলিউশন অফ স্যাম্পল ইজ নোন অ্যাজ স্পেসিফিসিটি। মানে ওখানে যদি আরো অনেক কিছু থাকে তার মধ্যে থেকেও সে স্পেসিফিক ভাবে একটা অ্যানালাইটকে মেজার করতে পারে। অ্যাকুরেসিটা হচ্ছে ডিগ্রি অফ ক্লোজনেস অফ মেজার্ড ভ্যালু টু ট্রু ভ্যালু। হ্যাঁ, মনে করো আমি যে ভ্যালুটা আসার কথা তার কাছাকাছি আমার এটা চলে আসছে, সেটা হবে অ্যাকুরেসি। প্রিসিশন কি? Agreement between replicate measured by repeated test or same or identical sample. Precision has got no numerical value. এটা হলো একটা তুলনা, মানে ওই স্যাম্পলটাকে যদি আমি বিভিন্ন ভাবে আবার কি করি রিপিটেডলি টেস্ট করি তখন আমার দেখবো যে আমি কতটুকু পার্থক্য আসতেছে। হ্যাঁ, এটা হলো আমরা একটা কম্পেয়ার করার জন্য যে কাছাকাছি আসতেছে নাকি, হ্যাঁ, একটা হলো যে সঠিক আসতেছে কিনা। দুই নাম্বার হলো এটাকে যদি আমি বারবার টেস্ট করি তাহলে সেই রেজাল্টটা কাছাকাছি আসতেছে কিনা। এবার আসে নর্মাল ভ্যালু আর রেফারেন্স ভ্যালু। Value which include 95% of the test results obtained from a healthy and sometimes age defined sex defined population. এখানে কি হচ্ছে, factors influencing normal value, individual factors, lab factors, মানে ভ্যালু যেটা আমার 95% টেস্ট রেজাল্ট obtained from a healthy and sometimes
এই এজ ডিফাইন্ড অ্যান্ড সেক্স ডিফাইন্ড পপুলেশনে। হ্যাঁ, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং নর্মাল ভ্যালু, ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরস। তারপর হচ্ছে ল্যাবরেটরি ফ্যাক্টরস, ল্যাবরেটরি সেটআপ, মেথড অফ স্যাম্পল কালেকশন অ্যান্ড প্রিজার্ভেশন, অ্যানালিটিক্যাল মেথড, কোয়ালিটি কন্ট্রোল। মানে একটা নর্মাল ভ্যালুকে তোমার কি কি ফ্যাক্টর, তোমার আমরা নর্মাল ভ্যালুটা কি, ভ্যালু যেটা আমরা টেস্ট রেজাল্টে আমরা যে ভ্যালুটা পাচ্ছি, হ্যাঁ, এটা রেফারেন্স ভ্যালু। মনে করো রেফারেন্স ভ্যালুটা থাকবে, আমরা ইন্ডিকেট, ধরো আমি টেস্ট করলাম, আমার রেজাল্ট যা পেলাম, কিন্তু আসলে আমার রেফারেন্স ভ্যালু মানে নর্মাল ভ্যালু কত, যে আমরা বলি না যে ব্লাড গ্লুকোজ হলো 3.5 থেকে 5.6, মানে আমাদের এটা নর্মালি এই এটার মধ্যে ওঠানামা করবে, কিন্তু হয়তো কারো পাওয়া গেলে 7.8। তার মানে কি, সে নর্মাল বা রেফারেন্স ভ্যালু থেকে কি হচ্ছে বেশি। এবং এটা কি কি এফেক্ট করে, যেমন ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর, ল্যাবরেটরি ফ্যাক্টর, যেমন ল্যাবরেটরি সেটআপ, হ্যাঁ, যে ল্যাবরেটরি সেটআপে যদি কোনো প্রবলেম থাকে, তারপর মেথড অফ স্যাম্পল কালেকশন এবং প্রিজার্ভেশন, যদি স্যাম্পল কালেকশনে কোনো ভুল থাকে, অ্যানালিটিক্যাল মেথড, কোয়ালিটি কন্ট্রোল। তাহলে দেখো কতগুলো জায়গায় ভুল হতে পারে। স্যাম্পল কালেকশনের সময় ধরো কোনো কারণে ব্লাডটা হিমোলাইজ হয়ে গেল, তখন রেজাল্টটা উল্টাপাল্টা আসবে। তারপর রিয়াজেন্ট যখন মিস করলো, রিয়াজেন্ট কম বেশি দিলে তখন একটা ঝামেলা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড, আমরা যে মেথডে করি সেই মেথডে যদি তোমার ধরো কোনো কারণে মাল্টিপ্লিকেশন বা ইয়ে করতে যদি কোনো গন্ডগোল হয়, তখন হতে পারে। কোয়ালিটি কন্ট্রোল, আমার ওখানে কোয়ালিটি কন্ট্রোলটা ওই মেশিনটা ঠিক মতো কন্ট্রোল করা হয় নাই, উল্টাপাল্টা রিপোর্ট দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে, তখন সেক্ষেত্রে আমার নর্মাল যে আমাদের ভ্যালুটা সেটা কি হয়, সেই ভ্যালুটা আমাদের আহ দেখা যাচ্ছে যে এটা ভ্যারি করতে পারে। হ্যাঁ, একটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরের জন্য, আরেকটা হচ্ছে তোমার ল্যাব ফ্যাক্টরের জন্য, আমরা যেটাকে আর কি স্ট্যান্ডার্ড ধরি আর কি রেফারেন্স ভ্যালু, সেটা চেঞ্জ হতে পারে। এটা হলো মুভমেন্ট অফ চার্জ পার্টিকেলস ইন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক্যাল ফিল্ড টুয়ার্ডস দ্য অপোজিটলি চার্জ পার্টিকেলস ইজ কল্ড ইলেকট্রোফোরেসিস। এটা তোমরা ইয়েতে পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো না? পজিটিভ নেগেটিভ দুটা কি থাকে, রড থাকে, তারপর সেখানে কি হয়, পজিটিভের দিকে নেগেটিভ, নেগেটিভ তোমরা জানোই তো, এটা জানো না? Prerequisite key, as the particles have to move under the influence of electrical current, so the prerequisite is that the particle must be electrically charged. এখানে আমরা ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে কিছু কম্পোনেন্ট মেজার করি, যেমন প্রোটিন মলিকুলস আর ইলেকট্রিক্যালি চার্জ, therefore exhibit electrophoresis. সুগার মলিকুলস আর নট ইলেকট্রিক্যালি চার্জ, therefore exhibit, ওটা আমাদের ইলেকট্রোফোরেসিস করা যায় না। যেটা ইলেকট্রিক্যালি চার্জ আছে সেটা আমরা ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে মেজার করি। পজিটিভ এবং নেগেটিভ দুটা অ্যানোড ক্যাথোড বসিয়ে আমরা করি না, পড়ছো তো এগুলো কেমিস্ট্রিতে, অনেকটা ওই প্রসেসিং। Size and shape of molecules, net electric charge of molecules, strength of electrical field, properties of supportive media, viscosity of solution, and salvation of ions. ওকে, মানে এই যে ইলেকট্রোফোরেসিস হবে, এটাকে কে কে ইনফ্লুয়েন্স করে, সাইজ এন্ড শেপ, নেট ইলেকট্রিক্যাল চার্জ, স্ট্রেংথ অফ ইলেকট্রিক্যাল ফিল্ড, প্রপার্টিজ অফ মিডিয়া, ভিসকোসিটি অফ সলিউশন, সালভেশন অফ আয়ন্স। আচ্ছা, বেসিক প্রিন্সিপালটা কি আমরা জানি, অ্যানোড এবং ক্যাথোড। Basic principle: exploration of isoelectric pairs, plasma protein from anion in alkaline solution and cation in acidic solution. When force of external electric field is applied to the protein solution, protein cation moves to cathode and protein anion moves to anode. Different plasma protein have different charge, thereby migrate of different speed. Pre-albumin and albumin moves fastest, gamma globulin slowest, and other plasma protein of intermediate rate. Depending upon the rate of movement, different fraction of plasma protein can be detected, and their concentration can be measured by densitometric scan and staining. Example: cellulose acetate electrophoresis is most commonly used. It divided plasma protein into 5 bands. There are albumin, alpha 1, alpha 2, beta. ম্যাম নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা মেইনলি কি বুঝলাম, এখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জের মুভমেন্ট, সোজা কথা, তাই না? কোনটা একটু ফাস্টেস্ট হবে, কোনটা স্লো হবে, আর কোনটা পজিটিভলি সেটা নেগেটিভে যাবে, নেগেটিভটা পজিটিভ, এগুলো তোমরা জানো, এগুলো আর বেশি বলার দরকার নেই। এবার টাইপস অফ ইলেকট্রোফোরেসিস পড়ো।
টাইপ ধরো অফ ইলেকট্রোফোরেসিস হচ্ছে ওয়ান হচ্ছে পেপার ইলেকট্রোফোরেসিস, টু হচ্ছে অ্যাগার জেল ইলেকট্রোফোরেসিস, থ্রি হচ্ছে সেলুলোজ অ্যাসিটেট ইলেকট্রোফোরেসিস, 4 নাম্বার হচ্ছে পলি ক্রাইলামাইড জেল ইলেকট্রোফোরেসিস, 5 হচ্ছে স্টার্ক জেল ইলেকট্রোফোরেসিস, 6 হচ্ছে ইমিউনো ইলেকট্রোফোরেসিস, 7 হচ্ছে আইসোইলেকট্রিক ফোকাসিং, 8 হচ্ছে আদার্স। ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস ম্যাম আর দেখা যাচ্ছে না। আচ্ছা, এবারে ইলেকট্রোফোরেসিসটা কেন করি আমরা? Uses কি? separation of plasma protein like isoenzymes, immunoglobulins, তারপরে HB variants, lipoproteins, DLDL, LDL, HDL. ওকে, আচ্ছা, তাহলে এটা হলো কি ইলেকট্রোফোরেসিস, তোমরা জেনে রাখো যেন জিনিসটা হঠাৎ করে একবার আননোন না হয়। এটা তোমরা রিটেনে দেখো এটা থেকে কোশ্চেন আসে কিনা, যদি আসে তখন ওটা থেকে পড়বা। আমি এখন জাস্ট একবার যেহেতু আছে এখানে আমি একবার রিডিং দিয়ে যাচ্ছি। আচ্ছা, ক্রোমাটোগ্রাফিটা একজন পড়ো, আমি জানি না এগুলো তোমাদের লাগবে কিনা, তবু যেহেতু এই শীটে আছে একবার জেনে রাখো। হ্যাঁ, আচ্ছা বলো ক্রোমাটোগ্রাফি। Definition: বলো। physical method of separation in which component to be separated are distributed between two phases, one of which is stationary phase while the other moves in a definite direction. Stationary phase is a bed or column of supportive particles of solid or liquid or gel. Mobile phase হচ্ছে following a stream of gas or liquid in a definite direction. আচ্ছা, এখানে ঠিক একটা ফিজিক্যাল দুটো, ধরো আমরা যদি গ্যাস বা এরকম হয়, হ্যাঁ, এগুলোকে আমাকে সেপারেট করতে হয়, তখন এই ধরনের পদ্ধতিটা নেওয়া হয় দুইটা ফেজে যখন থাকে, হ্যাঁ, গ্যাস অথবা লিকুইড, ওগুলোকে সেপারেট করার জন্য। আচ্ছা, বেসিক প্রিন্সিপালটা হচ্ছে কি, in this analytic process a sample is introduced into the flow of stream of mobile phase that passes through the appropriate stationary phase। মানে এটা ধরো গ্যাস আর লিকুইডকে সেপারেট করার একটা পদ্ধতি, এবং এই পদ্ধতির মধ্যে তোমার সাধারণত কি কি ইনভলভ থাকে, অ্যাবজর্পশন, পার্টিশন, তারপর হচ্ছে আয়ন এক্সচেঞ্জ। হ্যাঁ, আমি এগুলো আর খুব না, এগুলো আমি জাস্ট খালি দেখছি, আমার মনে হয় না এগুলো তোমাদের নাই, তারপরও যদি ইনকেস দেখো তাহলে আর কি, মানে এটা হলো কি দুইটা ওই ধরনের, হ্যাঁ, মিক্সিং, মানে ওই ধরনের দুইটা ফেজ যখন সেপারেট করতে হয় লিকুইড গ্যাসিয়াস, তখন এই পদ্ধতিটা। এটা কিছু নাম আছে ক্লাস, এটা সেপারেশনের মেথডের উপর ডিপেন্ড করে, এগুলো তোমাদের দরকার নাই, এগুলো পোস্ট গ্রাজুয়েট লেভেলে। আমি জাস্ট খালি তো তারপরে তোমাদের একটু জাস্ট নামগুলো একটু পড়ালাম যে জিনিসটা কি।